নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে আজকে আপনারা শুনছেন প্রেমেন্দ্র মিত্রের লেখা জীবন সীমায়। শুনতে থাকুন। মাধব যখন ঘরে ফিরল তখন রাত সত্যি অনেক হইয়াছে। মুখুজ্জেদের বাড়ির চণ্ডী মণ্ডপে পর্যন্ত তখন আর আলো নাই। দাবার আসর ভাঙ্গিয়াছে অনেক আগেই। দুর্যোগের রাত বলিয়াই আজ সম্ভবত একটু সকাল সকাল সকলে বাড়ি গেলেও 11টার আগে আসর যে ভাঙে নাই তাহা ঠিক। দুর্যোগ অবশ্য নিতান্ত সামান্য নয়। কদিন ধরিয়া আকাশ একেবারে মেঘে মেঘে আচ্ছন্ন হইয়া আছে। মুষলধারে এক পশলাও ঢালে নাই অবশ্য, কিন্তু টিপ টিপ করিয়া সেই যে চলিতেছে তাহার আর বিরাম নাই। আজ সন্ধ্যায় আবার আকাশের চেহারা বেয়ারা রকম হইয়া উঠিয়াছে। ঝড়ের সূচনা তাহাকে বলা যায় না, তাহার চেয়েও বেশি কিছু যেন সেখানে আছে। বৃষ্টি অবশ্য আর বাড়ে নাই, কিন্তু তবু সবশুদ্ধ আকাশের গতিকটা এখনো মোটেই ভালো নয়। বাঁধের উপর দিয়া তার পাশি হইতে আসিবার সময় মাধব আকাশের দিকে চাহিয়া কেমন একটু অস্বস্তি বোধ করিতেছিল। কৃষ্ণপক্ষের আকাশ 8 পুরু মেঘে মোড়া হইলেও কেমন যেন একটা অস্বাভাবিক আলো সেখান হইতে এই মধ্যরাত্রে বিচ্ছুরিত হইয়া বাঁধ পর্যন্ত কানায় কানায় ভরা উত্তাল নদীর জলকে অপরূপ একটি ভয়াবহ ব্যঞ্জনা দিয়াছে। মাধব ভয় ডরের অবশ্য বিশেষ ধার ধারে না। বেপরোয়া গোয়ার বলিয়া গ্রামে তাহার একটা অখ্যাতিই আছে। নিশুতি রাত্রে তার পাশে হইতে এই নির্জন বাঁধের পথে ফুলজুড়ির শ্মশানের পাশ দিয়া নেহাত দায়ে না পড়িলে কেহ আসে না, কিন্তু মাধবের তাহা নিত্যকর্ম। বাঁধের পথ পার হইবার আগেই ঝড়টানা আসিয়া পড়ে, ইহাই বুঝি আজ তাহার ভাবনা। বৃষ্টির জলে পিছল বাঁধের উপর দিয়া মাধব যথাসম্ভব তাড়াতাড়ি পা চালাইয়াছে, কিন্তু ঝড়ের ভাবনার চেয়েও তাহার অস্বস্তির অন্য গুরুতর কারণও আছে। আজ দুপুরে যে তুমুল কাণ্ড হইয়া গিয়াছে, তাহার পর এত রাত করিয়া বাড়ি ফিরিবার ইচ্ছা সত্যই তাহার ছিল না। মনটা তাহার খুঁতখুত করিতেছে। তাই ছিদামের অনুরোধে এতটা রাত না করিলেই হইত। বিশেষ আজ দিনটা যেরকম খারাপ, আর একটু হইলে আজ রাত্রির মতো বাড়িতে আসাই তাহার বন্ধ হইত। ফুলজুড়ির শ্মশান ছাড়াইয়াই বাঁধের উপর দিয়া আসিতে আসিতে হঠাৎ পিছনে ঝপ করিয়া একটা শব্দ শুনিয়া সে সচকিতভাবে দাঁড়াইয়া পড়িয়াছে। বাঁধের উপর হইতে ঠিক যেন একটা মানুষ জলে পড়ার শব্দ। জলের চাতর একবার পড়িলে আর রক্ষা নাই। ভীতভাবে মাধব পিছনে ফিরিয়া ব্যাপারটা তারপর বুঝিয়াছে, না, মানুষ নয়, বাঁধেরই খানিকটা মাটির চাই জলে ধসিয়া পড়িয়াছে। কিন্তু আর কয়েক সেকেন্ড আগে সেটুকু পড়িলেই আর রক্ষা ছিল না। হয় মাধব তাহার সঙ্গেই তলাইয়া যাইত, কিংবা ওধারে বাধা পাইলে পশ্চিম পাড় দিয়া ঘুরিয়া আরও ঘণ্টা 3 পরে তাহাকে বাড়ি ফিরিতে হইত। সত্যই এত রাত করিয়া রোজ রোজ ফেরাটা তাহার ভালো নয়। সৌরভী এই রাত করিয়া বাড়ি ফেরা লইয়াও আজ টিটকারি দিয়াছে। অত যদি মনে ধোকাতো ঘরে বসে আগলাতে পারিস না, রাত দুপুর করে ঘরে ফিরিস কোন ভরসায়? মাধব তখন পুঁই গাছের মাচা বাঁধিবার জন্য কাটারি দিয়া বাঁশের বাঁকারি কাটিতেছিল। লম্বা বাঁশের মোটা গাঁটের ধারে জুড়ে একটা কোব লাগাইয়া সে বলিয়াছে, এই হাত দুটো আর এই অস্তরের ভরসায়। মাধব পাঁজার মাথা হেঁট করে, কাউকে আর গর্দানে মাথা রাখতে হবে না। ইস, আর সাউকুড়িতে দরকার নেই, মাথা সব লাউ কুমড়ো কিনা, তাই তোর কোপে গড়াগড়ি যাচ্ছে। উত্তরে মাধব গলা হইতে একটা অবজ্ঞাসূচক ধ্বনি বাহির করিয়াছিল মাত্র।
তখন আর কিছু কথা ইহা লইয়া হয় নাই। আর কোনো কথা ইহা লইয়া নাও হইতে পারিত। মাধবের চেহারাটা দুশ্মনের মতো হইলে কি হয়, সে মানুষ হিসাবে নিতান্ত সোজা। মনে যাহা হয় খানিকটা হাঁক ডাক করিয়া প্রকাশ করিয়া ফেলিবার পর আর কোনো গলদ তাহার ভিতর জমা থাকে না। সম্প্রতি গোলযোগ যাহা লইয়া বাঁধিয়াছে, সৌরভীকে গোড়ায় খুব খানিকটা শাসন করিয়া ও রাস্তাঘাটে দু একদিন আস্ফালন করিয়া সে ব্যাপারটাও মাধব মন হইতে ঝাড়িয়া ফেলিয়াছিল। ব্যাপারটাতে সত্যই এমন কিছু গুরুত্ব আরোপ বুঝি করাই যায় না। সৌরভীর সঙ্গে আজ দু একদিন তো নয়, ৫ বৎসর সে ঘর করিতেছে। লোকের মুখের একটা কথায় তাহাকে অবিশ্বাস সে করিয়া বসিবে কোন দুঃখে। গাঁয়ের লোকের স্বভাব সে জানে, তিল না হইতেই তাহারা তাল করিতে কোনোদিনই পেছপাও নয়। তবে এই নোংরা কথা লইয়া ৫ জনকে আলোচনার সুযোগ দেওয়া সে পছন্দ করে না। সৌরভীকে তাই সে ধমক দিয়াছে সাবধান হইবার জন্য। ধানকলে সেই নূতন ছোকরা কেরানিকেও একদিন এ পথে ঘোরাঘুরি করিতে দেখিয়া শাসায়া দিয়াছে ভালো করিয়া। কেরানিবাবুর ত্রস্ত পলায়নের ভঙ্গি দেখিয়া মাধবের হাসি পাইয়াছিল। বেচারার কতটুকু আর চান, সুন্দর মুখের লোভটুকু আছে, কিন্তু কাহারও চোখের দিকে চোখ তুলিবার সাহস নাই। মাধব বাড়িতে গিয়া সৌরভীর কাছে কেরানিবাবুর লাঞ্ছনার গল্পও সেদিন করিয়াছিল। বললাম, হাওয়া খেতে এ গাঁয়ের ভেতর সেঁধিয়েছ কেন বাবু? অমন বাঁধ পড়ে রয়েছে, যাও না, পেট ভরে হাওয়া খাও না। তারপর আর কথা বেরোয় না মুখ দিয়ে। আমতা আমতা করে বলে, এই একটু দেখছিলুম ঘুরে টুরে। বললাম, শহর থেকে এসে এ বনগাঁয়ে কি দেখবে বাবু? এখানকার লোকজন আবার বেয়ারা, হাওয়া খেতে এসে আর কিছু না খেয়ে যাও। সৌরভী অবশ্য ভ্রুকুটি করিয়া বলিয়াছে, গা তো তোর কেনা জমিদারি নয়, ঘুরে বেড়ালে তুই করবি কি? কি আর করব, ঠ্যাং দুটো শুধু দেব ভেঙে, বলিয়া মাধব হাসিয়াছে এবং সমস্ত ব্যাপারটাও সেই সঙ্গে অনায়াসে বোধহয় ভুলিয়া গিয়াছে। কিন্তু তবু ঝগড়া বাঁধিয়াছে তুমুলভাবে বিকালের দিকে। সৌরভী পিতলের কলসিটা ও গামছা লইয়া ঘর হইতে বাহির হইতেছিল। মাধব হঠাৎ ডাকিয়া বলিল, ঠাকুর পুকুরে আর যাবিনি? সৌরভী হঠাৎ থমকাইয়া দাঁড়াইয়া পড়িয়া বলিল, কেন? কেন আবার? ঘরের কাছে চাটুজ্যেদের পুকুর তো রয়েছে। এতদিন কি সেখানে গেছি? এতদিন কি করেছিস না করেছিস তার খোঁজ তো জানতে চাইনি। ঠাকুর পুকুরে যেতে পাবি না তাই বলে দিলাম। ৫ জনের ৫ কথা আমি শুনতে পারবো না। এদিকে তো খুব বারফট্টায়, শুনতে না পারিস তাদের মুখ চাপা দিকে যা। আমার উপর হুকুম করিস কেন? করবই তো হুকুম, বলিয়া মাধব কি একটা কাজে ঘরে ঢুকতেছিল। হঠাৎ সৌরভীর কাণ্ড দেখিয়া স্তম্ভিত হইয়া সে দাঁড়াইয়া পড়িয়াছে। সৌরভী হঠাৎ হাতের ঘড়াটা সজোরে মাটির উপর ঠুকিয়া বসাইয়া বলিয়াছে, তবে তুই নিয়ে আয় জল বয়ে, এইখানেই আমি গা ধোব, ঘরের বার আমি হতে পারব না। মাধব তখনও কিন্তু রাগ সামলাইয়া শুধু ব্যঙ্গ করিয়া বলিয়াছিল, কেন, ঠাকুর পুকুর না হলে কি গা ধোয়া হয় না? সেখানে কি মধু আছে? তীক্ষ্ণ স্বরে চিৎকার করিয়া সৌরভী বলিয়াছিল, কি আছে জানিস না? ধানকলের কেরানিবাবু যে দাঁড়িয়ে থাকে পথে, তার সঙ্গে দুটো ফষ্টি নষ্টি নইলে করব কোথায়? সেই জন্যেই তো এত ঘন ঘন যেতে চায়। বড় বেশি মুখ হয়েছে তোর শৈরী, অনেকদিন ঝাঁটালাথি খাস নে বুঝি? না, খাইনি। ঝাঁটালাথি দেয় কে শুনি? পেট ভরে খেতে দিতে পারে না, কোমরে কাপড় দিতে পারে না, তার আবার ঝাঁটালাথি দেবার শখ কিসের? দেখ তাহলে কিসের?
বলিয়া মাধব এবার দাওয়া হইতে লাফাইয়া পড়িয়া বেশ কয়েক ঘা সৌরভীর পিঠে বসাইয়া দিয়াছে। সৌরভীও মাটির উপর এলো চুল ছড়াইয়া লুটাইয়া পড়িয়া এমন খুনে ডাকাতের সঙ্গে বিবাহ দিবার পূর্বে কেন তাহার বাপমা তাহাকে সোজা জমের দক্ষিণ দুয়ার দেখাইয়া দেয় নাই, উচ্চৈস্বরে সমস্ত পৃথিবীকে তাহাই জিজ্ঞাসা করিয়া আশু বৈধব্যের পরম সৌভাগ্যের জন্য কিরকম সে লালায়িত হইয়া আছে তাহাও সবিস্তারে বর্ণনা করিয়াছে। এত কাণ্ডের পর আজ বিকালে তার পাশের ঝুমুর গানের আগ্রায় না গেলেও চলিত, কিন্তু ঘরে চুপ করিয়া বসিয়া বসিয়া স্ত্রীর অবিরাম কাঁদুনি শোনাও মাধবের পক্ষে অসহ্য। সে ঘরে বসিয়া থাকিতে এই কান্না যে থামিবে না তাহাও সে জানে। আগ্রায় একবার হাজিরা দিয়ায় সকাল সকাল বাড়ি ফিরিবে মনে করিয়া সে বাহির হইয়া পড়িয়াছিল, কিন্তু তাহা ইটা ওটায় বাধা পড়িয়া আর হইয়া ওঠে নাই। এখন তাই মনটা তাহার সৌরভীর প্রতি নরম হইয়া আসিয়াছিল অনুশোচনায়। ওই সামান্য ব্যাপার লইয়া মারধর করাটা নিশ্চয়ই তাহার উচিত হয় নাই। আঘাত হয়তো একটু বেশি জোরেই লাগিয়াছে। এতক্ষণ নির্জন একলা ঘরে সে কি করিতেছে কে জানে। ঘর হইতে বাহির হইবার সময় সৌরভী শুনাইয়া শুনাইয়া বলিয়াছিল যে ফিরিয়া আসিয়া মাধব দেখিবে তাহার ঘরদোর পুড়িয়া ছাই হইয়া আছে। এমন স্বামীর ঘরে শুধু নয়, মুখেও আগুন দেওয়াই যে তাহার জীবনের একমাত্র স্বাদ, তাহাও সে সাগ্রহে চিৎকার করিয়া জানাইয়াছে। কথাগুলো মনে করিয়া মাধবের এখন হাসি পায়। সত্যই সৌরভী রাগ করা এমন কিছু অস্বাভাবিক নয়। অকারণে রোজ রোজ মিথ্যা অপবাদ শুনিয়া আর কদিন মেজাজ ভালো থাকে। বিধাতা তাহাকে রূপ দিয়াছেন, এই তো তাহার একমাত্র অপরাধ। কে কোথায় তাহাকে দেখিবার লোভে ওত পাতিয়া বসিয়া থাকিবে তাহার জন্য সে তো দায়ী হইতে পারে না। বাঁধের পথ ছাড়িয়া মাধব এবার গাঁয়ের ভিতর দিয়া চলিয়াছে। মুখুজ্জেদের চণ্ডীমণ্ডপ বাঁয়ে রাখিয়া ন্যাড়া শিবের মন্দিরের পাশ দিয়া কয়েক পা গিয়াই তাহার ঘর। এটুকু পথ তাহাকে কিন্তু দৌড়াইয়া পার হইতে হয়। আকাশ যেন এই মুহূর্তটির জন্য এতক্ষণ ধরিয়া প্রতীক্ষা করিয়াছিল। সমস্ত দিনের টিপি টিপি বৃষ্টির পর হঠাৎ মুষলধারে জল পড়িতে শুরু হইল। ছুটিয়া গিয়া দরজায় ধাক্কা দিতে গিয়া মাধব কিন্তু আর একটু হইলেই সজোরে হুমড়ি খাইয়া পড়িত। কোনো রকমে ধারের একটা কাঠ ধরিয়া সে নিজেকে সামলাইয়া লইল, কিন্তু ব্যাপার কি, দরজা যে একেবারে হাঁ হইয়া আছে। মাধব বিমূঢ়ভাবে ভিতরের উঠানে পা দিল। ভিতরেও আলো কোথাও নাই। অন্যদিন তাহার আসিতে দেরি হইলেও সৌরভী উঠানের দরজায় খিল লাগাইয়া উঁচু দাঁড় উপর মাদুর পাতিয়া শুইয়া থাকে। কেরোসিনের একটা কুপি দাওয়ার অপর এক প্রান্তে জ্বলে। আজ তাহার কোনো চিহ্নই দেখা যাইতেছে না। মাধব শঙ্কিতভাবে এবার দাওয়ার উপর উঠিল। সৌরভীকে সেখানেও পাওয়া গেল না। তাহাদের ঘরের দরজাও খোলা। না, আর সন্দেহের কোনো অবকাশ নাই। গায়ের লোক সত্য কথাই বলিয়াছিল। তলে তলে সৌরভী আর ষড়যন্ত্র করিয়াছে এতদিন। অকস্মাৎ মাধবের মাথার ভিতরে যেন আগুন জ্বলিয়া উঠিল। চোখের উপর তাহার চারিধারে লেলিহান আগুনের শিখা যেন নাচিয়া বেড়াইতেছে। গাঢ় তমসাচ্ছন্ন রাত্রেও সমস্ত আকাশ পৃথিবী তাহারই আভায় লালে লাল। কিন্তু তবু বাহিরে এমন শান্ত বুঝি মাধবকে কখনো দেখা যায় নাই। এতটুকু ক্ষিপ্রতা, এতটুকু উত্তেজনার পরিচয় তাহার কোনো কাজে নাই। অনেক সময় যেন তাহার হাতে যে আগুন
তাহার মধ্যে আজ জ্বলিয়া উঠিয়াছে, তাহাকে উপযুক্ত আহুতি দিয়া তৃপ্ত করিবার জন্য জীবনের সুদীর্ঘ রাত্রি পড়িয়া আছে। ঘরের ভিতর কুপিটা জ্বালিয়া মাধব অনেকক্ষণ নানা জিনিসপত্র নাড়িয়া চাড়িয়া দেখিল। যেটুকু সংশয় মনের মধ্যে ছিল তাহাও এবার দূর হইয়াছে। সৌরভী শুধু পলায়ন করে নাই, তাহাদের সমস্ত সম্বল, নিজের যাহা কিছু গয়নাপত্র ছিল সমস্তই সঙ্গে লইয়া গিয়াছে। এইটুকু জানিবার পর মাধব আর দাঁড়াইল না। বাঁশ কাটা দাটা ঘরের এক প্রান্তে পড়িয়াছিল, সেটা তুলিয়া লইয়া কুপিটা উঠানের মধ্যে ছুঁড়িয়া ফেলিয়া সে বাহির হইয়া পড়িল। আকাশ ভাঙিয়া তখন বৃষ্টি নামিয়াছে, কিন্তু তাহার বুঝি কোনো সারই নাই। রক্তের মতো রাঙ্গা আগুন তাহাকে বেষ্টন করিয়া নাচিতেছে, ইহাই শুধু সে জানে। সৌরভীকে আজ রাত্রে এসে খুঁজিয়া বাহির করিবেই। সৌরভী আর সকল ব্যাপারের মূল সেই কেরানিবাবুকে। পৃথিবীর শেষ প্রান্তে পলায়ন করিলেও আজ তাহাদের নিস্তার নাই। আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে বাহিরে আচ্ছন্নের মতো পথ চলিলেও ভিতরে মাধবের মন যে সজাগ তাহার প্রমাণ পাইতে দেরি হইল না। গ্রাম হইতে 10 মাইল দূরে রেল স্টেশন। অন্ধকারে বৃষ্টির মধ্যে পথঘাট না মানিয়া অন্য সমস্ত বিপদ বাধা সম্বন্ধে অচেতন হইয়া মাধব সেই দিকেই চলিয়াছে দেখা গেল। তাহার মুখে কালি দিয়া সৌরভী যে গ্রামের মধ্যে কোথাও থাকিতে বা 2টা গ্রাম ছাড়াইয়া তাহার বাপের বাড়ি উঠিতে সাহস করিবে না, মাধব তাহা ভালো করিয়াই জানে। গ্রাম ছাড়াইয়া মাধব এবার বিস্তীর্ণ মাঠের মধ্যে আসিয়া নামিয়াছিল, কিন্তু সে মাঠ দিয়া বেশি দূর অগ্রসর হইবার আগেই এমন একটা ব্যাপার ঘটিয়া গেল। মাধবের আচ্ছন্নতা ভেদ করিয়াও যাহা দেখা গেল তাহাকে বিচলিত করিয়া তুলিয়াছে। মাঠের মধ্যে প্রচুর জল আগে হইতেই জমা হইয়াছিল। সামান্য এই খানিকক্ষণের মুষলধারে বৃষ্টিতেও এত জল জমিতে পারে কিনা মাধব তাহা ভাবিয়া দেখিবার অবকাশ এতক্ষণ পায় নাই। হঠাৎ সেই জলে তীব্র একটা স্রোত অনুভব করিয়া সে অবাক হইয়া গেল। শুধু স্রোত নয়, বৃষ্টির শব্দ ছাপাইয়াও একটা ভয়ঙ্কর গর্জন তাহার কানে আসিয়াছে। মাধব একবার থমকিয়া দাঁড়াইল। এত দূর হইতে নদীর জলোচ্ছ্বাসের শব্দ শুনিতে পাইবার কথা নয়, শব্দটা সেদিক হইতেও যেন আসিতেছে না। ব্যাপারটা উপেক্ষা করিয়া অগ্রসর হইবার চেষ্টা করিতে গিয়াও সে অবাক হইয়া গেল। মাঠের মধ্যে জলের প্রবল স্রোতে পা দুইটাকে যেন সজোরে টানিয়া লইতেছে। চলা দূরের কথা, দাঁড়াইয়া থাকাই কঠিন। জলও তাহার হাঁটু ছাড়াইয়া ইতিমধ্যেই আরও ঊর্ধ্বে উঠিয়াছে। মাঠের মধ্য দিয়া সুবিধা হইবে না মনে করিয়া মাধব আবার সড়কের দিকে অগ্রসর হইবার চেষ্টা করিল, কিন্তু সেদিকে যাওয়াও কঠিন। জলের টানে ঠিকমতো পা ফেলাই যায় না। হঠাৎ ভয়ঙ্কর গর্জনের শব্দও একেবারে যেন কাছে আসিয়া পড়িয়াছে। হঠাৎ প্রবল একটা ধাক্কা খাইয়া মাধব জলের উপরই হুমড়ি খাইয়া পড়িল। তাহার পর ব্যাপারটা বুঝিতে আর কিছু বাকি রহিল না। প্রবল জলস্রোত তাহার উপর দিয়া বহিয়া চলিয়াছে। খুব খানিকটা নাকানি চোবানি খাইয়া সে যখন একটু সামলাইয়া লইল, তখন মাটিতে আর পা রাখিবার উপায় নাই। দুরন্ত বন্যার স্রোতের টানে সে ভাসিয়া চলিয়াছে। নদীর বাঁধ ভাঙিয়া বন্যায় যে আসিয়াছে তাহা স্পষ্ট করিয়া বুঝিয়াও মাধব তখনও বুঝি তেমন ভয় পায় নাই।
মাঠের মধ্যে বড় বড় অনেক গাছ এখানে ওখানে দাঁড়ায় আছে। তাহার একটা যে কোনো রকমে ধরিয়া ফেলিতে পারিবেই, কিন্তু স্রোতের টানে প্রথম একটা গাছে সজোরে ধাক্কা খাইয়া সে ভুল তাহার ভাঙিল। হাতের দাটাই তাহার প্রধান বাধা, সেটা হাতে থাকিতে সাঁতার কাটারও সুবিধা হইতেছে না, কিন্তু তাহা ফেলিয়া দিতেও যে পারা যায় না। মাধব চারিদিকে ব্যগ্র দৃষ্টি নিক্ষেপ করিয়া আরও খানিক দূর ভাসিয়া চলিল। আরও কয়েকটা বড় গাছ তীরের মতো তাহার পাশ দিয়া সরিয়া গিয়াছে, কিন্তু প্রাণপণ চেষ্টা করিয়াও মাধব তাহাদের ধরিতে পারিল না। আর একটা গাছের গুঁড়িতে ধাক্কা খাইয়া এইবার সত্যই মাধব ভীত হইয়া উঠিল। স্রোতের টান যে এত প্রবল হইবে তাহা সে ধারণাই করিতে পারে নাই। সেই স্রোতের বিরুদ্ধে জুজিতে জুজিতে কখন তাহার শিথিল হাত হইতে দাটা খসিয়া পড়িয়া গেল সে বোধহয় জানিতেই পারিল না। শুধু হাতের দা নয়, তাহার নিদারুণ প্রতিহিংসা প্রবৃত্তিও যেন কখন মন হইতে সরিয়া গিয়াছে। আশ্রয়ের চিন্তা ছাড়া আর কিছুই সেখানে নাই। কি এই দিগন্তব্যাপী জলস্রোতের মধ্যে আশ্রয় কোথায়? আশ্রয় কোথাও থাকিলেও অন্ধকারে তাহা নির্ণয় করা অসম্ভব। শরীরে অসীম শক্তি থাকিলেও মাধব বুঝিতে পারিয়াছিল খুব বেশিক্ষণ এই স্রোতের মধ্যে ভাসিয়া থাকা তাহার পক্ষেও অসম্ভব। কয়েকটা গাছে আছাড় খাইয়া দু এক জায়গায় ঘূর্ণির টানে তলাইয়া গিয়া মাধব ইতিমধ্যেই বেশ দুর্বল হইয়া পড়িয়াছে। ভর দিবার মতো একটা কিছু না পাইলে তাহার চলিবে না। বন্যার স্রোত তাহাকে কোন দিকে যে লইয়া চলিয়াছে তাহাও সে জানে না। উপর হইতে সমানভাবে বৃষ্টি পড়িতেছে, নিচে স্রোতের জল বরফের মতো শীতল। শুধু ক্লান্তিতে নয়, সেই ঠান্ডাতে যেন তাহার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হইয়া আসিতেছে। মনের উপরও কেমন একটা গাঢ় জড়তা নামিয়া আসিয়াছে যবনিকার মতো। আর কিছুক্ষণ বাদে বাঁচিয়া থাকিবার ক্ষীণ প্রেরণাটুকুও যেন সে যবনিকায় চাপা পড়িয়া যাইবে। হঠাৎ তাহার ঘাড়ের উপর কি একটা ভারী জিনিস যেন আসিয়া পড়িল। তাহার আঘাতে তলাইয়া যাইতে যাইতেও নিজের অজ্ঞাতে মাধব দুই হাত ধরিয়া তখন সেটাকে জড়াইয়া ধরিয়াছে। জিনিসটা প্রকাণ্ড একটা তক্তপোষের পায়া বলিয়াই তাহার মনে হইল, কিন্তু জড়াইয়া ধরিলেও জলের টানের মধ্যে সেটা আঁকড়াইয়া থাকা অত্যন্ত কঠিন। গুরুতর আঘাতে মাথাটা তখন তাহার ঝিমঝিম করিতেছে। ক্লান্ত বাহুতে এতটুকু শক্তি আর নাই। অসাড় হাত শিথিল হইয়া আবার তলাইয়া যাইবার আগেই কিন্তু সে টের পাইল উপর হইতে কে যেন তাহার হাত ধরিয়াছে। তারপর অনেক ধস্তাধস্তি, অনেক পরিশ্রমের পর তাহাকে কোনো রকমে যখন উপরে তোলা হইল তখন আর তাহার জ্ঞান নাই। জ্ঞান যখন ফিরিয়া আসিল, রাত্রির অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ তখন পরিষ্কার হইয়া আসিয়াছে। মাধব ধীরে ধীরে অনেক কষ্টে উঠিয়া বসিল। মাথার ঘা হইতে প্রচুর রক্তপাত হইয়া তাহার গালে কাঁধে জমাট বাঁধিয়া গিয়াছে, কিন্তু সেদিকে তাহার দৃষ্টি নাই। আবছা আলোয় ব্যগ্র দৃষ্টিতে সে সামনের দিকে চাহিয়া অবস্থাটা বুঝিবার চেষ্টা করিল। বৃষ্টি থামিয়া গিয়াছে, স্রোতের টান তেমন প্রবল নয়, কিন্তু আশা তা বলিয়া কিছু নাই। চারিদিকে শুধু দিগন্ত বৃষ্টিত জলরাশি। দূরে দূরে দু একটা বড় গাছের মাথা তাহারই ভিতর কোনো রকমে জাগিয়া আছে। কোনখানে সে যে আসিয়া পড়িয়াছে তাহা বুঝিবার কোনো উপায়ও নাই।
এই বিপদ হইতে কেমন করিয়া সে উদ্ধার পাইবে তাহারও কোনো আভাস দেখা যায় না। হঠাৎ একটা কথা মনে পড়ায় সে চমকিয়া উঠিল। তাহাকে একজন যথাসময়ে ধরিয়া ফেলিয়া সাহায্য না করিলে এতক্ষণ পর্যন্তও যে তাহাকে বাঁচিতে হইত না, এটুকু অস্পষ্টভাবে তাহার মনে আছে। সে লোকটা গেল কোথায়? সন্তর্পণে তক্তপোষের উপর ঘুরিয়া পিছন ফিরিয়াই কিন্তু সে স্তম্ভিত হইয়া গেল। পিছনে প্রকাণ্ড তক্তপোষটার একেবারে শেষ প্রান্তে জড়সড় হইয়া যে দুটি মূর্তি বসিয়া আছে, মুখ দেখা না গেলেও তাহাদের চিনিতে মাধবের বিলম্ব হয় নাই। ভাগ্যই আজ তাহার সহায়। নিয়তি এমন করিয়া তাহাদের একসঙ্গে মিলাইয়া দিয়াছে। মাথার ভিতর লুপ্ত অগ্নিশিখা যেন মুহূর্তের মধ্যে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। মাধব স্থান কাল ভুলিয়া দাঁড়াইয়া উঠিল উন্মত্তের মতো। কিন্তু অগ্রসর হওয়া তার হইল না। দাঁড়াইয়া উঠিবার সঙ্গে সঙ্গে তক্তপোষটা ভয়ঙ্করভাবে দুলিয়া ওঠায় সে টাল সামলাইতে না পারিয়া পড়িয়া গেল। চট করিয়া তক্তপোষের ধারটা ধরিয়া না ফেলিলে বুঝি জলেই ছিটকাইয়া পড়িত। ভালো করিয়া সামলাইয়া বসিবার পর আর কিন্তু তাহার প্রতিশোধ লইবার কোনো উৎসাহ দেখা গেল না। তাহার মাথায় আগুন যেমন দপ করিয়া জ্বলিয়া উঠিয়াছিল, তেমনি মুহূর্তের মধ্যেই আপনা হইতেই নিভিয়া গিয়াছে। বিমূঢ়ভাবে সে সামনের ভীত আড়ষ্ট দুটি মূর্তির দিকে চাহিয়া রহিল। তাহাদের যেন সে চেনে না, মনে করিতে পারে না কি সম্বন্ধের বন্ধনে পরস্পরের সঙ্গে তাহারা আবদ্ধ। দিগন্তব্যাপী মৃত্যু যেন জীবনের অন্তহীন সমস্ত সম্পর্কের জটিলতা সমূলে ভাসাইয়া লইয়া গিয়াছে। কিছুতেই যেন আর কিছু আসে যায় না। প্রেমেন্দু মিত্রের গল্প জীবন সীমায় আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত। ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।